নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকে জিরো আওয়ারে। আমি দেবাশিস চক্রবর্তী রয়েছে আপনাদের সঙ্গে। ক্যালকাটা নিউজ এখন এই মুহূর্তে আমরা যে স্পেশাল সেগমেন্টে আমরা এই বিষয়ে আলোচনা করতে চলেছি যে রাসায়নিক অস্ত্র পাকিস্তানের হাতে রয়েছে, বেআইনিভাবে সেই রাসায়নিক অস্ত্র পাকিস্তান ব্যবহার করতে চলেছে কিনা একটা বড় প্রশ্ন। কারণ এর আগেও আমরা জানি ইরাকের ক্ষেত্রে রাসায়নিক অস্ত্র ইস্যুতে সাদ্দাম হুসেনের সরকারের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে, একেবারে সরাসরি যুদ্ধে যায় আমেরিকা। তারপর ইরাকের পরিস্থিতি সম্পর্কে আপনারা জানেন। ভারতের হাতে মজুত রয়েছে একাধিক তথ্য প্রমাণ, যার ফলে আন্তর্জাতিক সংস্থা নিষেধাজ্ঞার মুখে পড়তে চলেছে কি ফের পাকিস্তান। জবাবে অধিকৃত কাশ্মীরে খতম করা হয়েছে জঙ্গি কমান্ডারকে। আর এই আবহেই ইউনুস তো দেশে নেই এই মুহূর্তে, এবং যারা তার অনুগামী ছিলেন অর্থাৎ যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সেই সিন্ডিকেট সদস্যরা পালাচ্ছেন বাংলাদেশ ছেড়ে, দুবাইমুখী হচ্ছেন তারা। এরকম এক উদ্ভূত পরিস্থিতিতে আমরা আজকের এই আলোচনায় রাখতে চলেছি যে পাকিস্তানের বিরুদ্ধে আগামী দিনে কি পদক্ষেপ নিতে চলেছে ভারত, এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের অবস্থান কোন জায়গায় যাবে, আমেরিকার পদক্ষেপ কি হবে পাকিস্তানের এগেনস্টে, ইত্যাদি একাধিক প্রশ্ন কিন্তু উঠছে এই মুহূর্তে, এবং সেই প্রশ্নের উত্তর আমরা আজকে খোঁজবার চেষ্টা করব জিরো আওয়ারে। আর এই মুহূর্তে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের নিউজ রুম থেকে। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু সত্যজিৎ, যে রাসায়নিক অস্ত্র ব্যবহারের দিকে যদি পাকিস্তান যায়, তাহলে পাকিস্তানের ক্ষেত্রে কি কি ব্যবস্থা ভারত নিতে পারে, তার প্রভাব সারা বিশ্বের উপর কতটা পড়তে পারে, এবং সঙ্গে এখন এই মুহূর্তে বাংলাদেশ নেতৃত্বহীন প্রায়। কারণ আমরা কয়েকদিন ধরে তুমি আমাদেরকে প্রথম জানিয়েছিলে যে ইউনুস কিন্তু দেশ ছাড়তে চলেছেন, সেটাই হয়েছে, এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তার সিন্ডিকেট সদস্যরা তারাও কিন্তু একটা আনস্টেবল কন্ডিশনে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে। এর মধ্যে আবার এটাও শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ কর্মীরা তারা রাস্তায় নামতে শুরু করেছেন এই মুহূর্তে। আর অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, জঙ্গি তৎপরতা কাশ্মীরে বাড়ছে, এবং সেখানে কমান্ডারকে খতম করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে। বিস্তারিত জানবো সত্যজিৎ তোমার থেকে। দেখো, একদমই তাই। কারণ বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি ক্রমশ বেগতিক, এবং গত রাত থেকে বেশ কতগুলো ঘটনা ঘটে রয়েছে, আমরা জানাচ্ছি সেটা দর্শকদের। সেগুলো বাংলাদেশের জন্য অবশ্যই খুব হানিকারক ঘটনা, এবং বাংলাদেশের নাগরিকদের জন্য আমরা পরে আসছি। তার আগে বাংলাদেশের বর্তমান যারা লিগ্যাল গার্জিয়ান অর্থাৎ পাকিস্তান, তাদের কিছু অপরাধ, তারা ব্যাক টু ব্যাক দুটো অপরাধ করেছে, এবং ইতিমধ্যেই তারা সেটা পেইড অর্থাৎ অপরাধের যে পেমেন্ট তারা পেয়েছে, তাদের মতো করে তারা উত্তর পেয়ে গেছে। সেই অপরাধের বিষয়টা প্রথমে বলবো। তুমি যে কথা দেবাশিস বলছিলে যে একদমই ঠিক। গালফ ওয়ারের সময় আমরা দেখেছি যে নির্দিষ্টভাবে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ আমেরিকা এনেছিল রাসায়নিক অস্ত্র মজুত এবং তা ব্যবহার। কারণ রাসায়নিক অস্ত্র তৈরি করতে গেলে, ব্যবহার করতে গেলে, ব্যবহার তো করা যায় না, তৈরি করতে গেলেও বা এই সমস্তগুলো করতে গেলেও একটা নির্দিষ্ট ইন্টারন্যাশনাল বডির তোমাকে নিজেকে সদস্যপদ নিতে হবে। যেমন নির্দিষ্টভাবে আমরা বলেছিলাম যে এই মিসাইলের ক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট বডি রয়েছে। কিন্তু সম্প্রতি কতগুলো ঘটনা আমরা বলবো, যে ঘটনাগুলো বলছে যে পাকিস্তান গোপনে, পাকিস্তানের মতো একটি ভিখিরি রাষ্ট্র, তাদের হাতে কোনো রকম রাসায়নিক অস্ত্র রাখার অনুমোদন তো নেই, সেটাকে গবেষণা করার অনুমোদনও নেই। পাকিস্তান সম্প্রতি সেই কাজটা করেছে। সেই তথ্য আমরা ছবি সহকারে দেখাবো সিএনএর স্ক্রিনে। কি করেছে সেটা জানি রাখা প্রয়োজন। যে রাজৌরি সেক্টরের বাধাল বলে একটা অংশ আছে, একটা গ্রাম রয়েছে, সেখানে একটা ঝর্ণা রয়েছে, যে ঝর্ণাটার চলে আসে পাকিস্তানের একটা নদী থেকে, এবং এটা নির্দিষ্টভাবে ওই পাকিস্তানের নদী হয়ে ওই ঝর্ণাটি গ্রামে প্রবেশ করে। এটা প্রাকৃতিক বিষয়, কারণ প্রাকৃতিক বিষয়ের উপর তো রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা যায় না। ফলে সেই ঝর্ণার জলই সেই কাশ্মীরি অর্থাৎ রাজৌরি ওই অংশের যারা কাশ্মীরি তারা পান করতেন। তো যে তথ্য আসছে কয়েকদিন আগে থেকে, 21শে জানুয়ারি থেকে ছবিটা আরও প্রকট হয়েছে নির্দিষ্টভাবে, তোমাকে বলবো। এবং ওই জল পান করার পরে ওই অংশের অর্থাৎ বাধাল অংশের প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েন। মূলত তাদের যে কিডনি ফাংশন এবং ফুসফুস সেগুলো অকেজো হতে শুরু করে, এবং মোটামুটি বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে যে তথ্য সামনে আসছে 17 জনের মতো মৃত্যু হয়। এরপরই ভারতীয় সেনা নামে, এবং আগে থেকে তারা নিয়ন্ত্রণ শুরু করে। গোটা এলাকায় কারফিউ জারি করা হয়, একটা নিষিদ্ধ অংশে সেটাকে একটা ঘোষণা করা হয়, এবং প্রত্যেকে একেবারে মাস্ক এবং যে ধরনের গ্যাস অর্থাৎ রাসায়নিক গ্যাস প্রয়োগ করলে যে ধরনের মুখোশ বা মাস্ক ব্যবহার করতে হয় সেনাবাহিনীর জওয়ানদের, সেই বিষয়টি আমরা দেখতে পেয়েছি ব্যবহার করছেন। পরবর্তী সময়ে আমাদের গোয়েন্দাদের হাতে তথ্য আসে যে ওই নদীর জলে অর্থাৎ যে নদীটি
পাকিস্তানের যে ঝর্ণাটি পাকিস্তানের নদী হয়ে আসছে, সেই নদীর জলে তোমাকে বলবো নার্ভ এজেন্ট কেমিক্যাল যেটা মেশানো হয়েছিল সেটার নাম ট্যাবুন বলে একটা কেমিক্যাল আছে, যে কেমিক্যালটা পরীক্ষাগারে তৈরি করা হয়, পাকিস্তান সম্ভবত তৈরি করেছে। এবং পাকিস্তান যে তথ্য আমাদের ভারতীয় গোয়েন্দাদের হাতে আসছে বা ডিআরডিও ইতিমধ্যে তথ্য পেয়েছে বলে আমরা জানতে পারছি সূত্র মারফত, এই পাকিস্তান একটা ভিখিরি রাষ্ট্র, তারা এই ট্যাবুন জাতীয় কোনো নিষিদ্ধ রাসায়নিক তাদের পার্টের যে নদীতে মিশিয়ে দেয় এবং সেই জল এসে মেশে এদিকের কাশ্মীরে আমাদের ভারতীয় অংশে, এবং কাশ্মীরি যারা তারা সেই বিষাক্ত জল পান করে অসুস্থ হয়ে পড়ে, অনেকে মারাও গেছেন। অর্থাৎ কাশ্মীরিদের কথা বলছে যে পাকিস্তান, সারা বিশ্বে বলছে সেই কাশ্মীরিদের বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করেছে পাকিস্তান। ইতিমধ্যে ভারতীয় গোয়েন্দাদের তথ্য এসছে, সেই তথ্য বিশ্বের দরবারে রাখলে এবং এ বিষয়ে যে নির্দিষ্ট যে তথ্য আসছে আমাদের কাছে, তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণিত হলে পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অবশ্যম্ভাবী। এবং একই সঙ্গে বলবো উত্তর পেয়ে গেছে ইতিমধ্যে, যে তথ্য আমরা দেখিয়ে রাখবো যে পাক অকুপাইড কাশ্মীরের যে কোটলি, সেই কোটলিতে আমরা তথ্য পাচ্ছিলাম, গোয়েন্দা তথ্য আসছিল, বলে রাখবো যে অ্যালপাইন কোয়েস্ট একটা নির্দিষ্ট সফটওয়্যার, সেটাকে অ্যান্ড্রয়েড মোবাইলে ATA এই ফাইলে ইনস্টল করতে হয় এবং কার্নেল যে অপারেটিং সিস্টেমের মাধ্যমে সেটা অপারেট করলে সেটা জঙ্গিদের তুলে দিয়েছে পাকিস্তান। এবং জঙ্গিরা আমাদের ভারতীয় সেনাবাহিনীর অবস্থান বুঝে নেওয়ার চেষ্টা করছিল তার আগেই, এবং সেটা জানতে পেরেই নির্দিষ্টভাবে এই টোটাল জঙ্গি ঘাঁটিটা তৈরি করা হয়েছিল পাক অকুপাইড কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীরের কোটলি এলাকায়, এবং সেখানে অপারেশন চলে। এবং যে মূলত লস্করে তৈবার যে কমান্ডার ফারুকি আনসারি, আমরা ছবিতে দেখিয়ে দেবো, ফারুকি আনসারি যে মূলত এই যে সফটওয়্যারটা দিচ্ছিল জঙ্গিদের, যা দিয়ে ভারতীয় সেনাবাহিনীর তথ্য জোগাড় করা হচ্ছিল এবং সেখানে পরবর্তী সময়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটত বলে মনে করা হচ্ছে। এই ফারুকি আনসারি ছিল এই গোটা যে বিষয়টা, অর্থাৎ অপারেশনের মূল মাথা ছিল এই ফারুকি আনসারি। তাকে নিকেশ করে দেওয়া হয়েছে, খতম করে দেওয়া হয়েছে, লঞ্চ প্যাডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা ছোট্ট অপারেশন, আমাদের ছোট্ট গিফট। কারা করেছে, কোন অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ করেছে আমরা তো বলতে পারবো না, কিন্তু এই ভারত বিরোধী শক্তি যারা পাকিস্তানের মদত নিয়ে ভারতের সর্বনাশ করার চেষ্টা করছে, তাদেরকে নিকেশ করে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি বলবো যে এরপরেই পাকিস্তান ওই অংশে ছবি আসছে আমাদের কাছে, কোটলি জুড়ে পাকিস্তানের যে স্ট্যান্ডস ফর স্পেশাল অপারেশন, অর্থাৎ তাদের যে SSG গ্রুপ, স্পেশাল কমান্ডো গ্রুপ, সেই কমান্ডোদের নামিয়ে দিয়েছে পাকিস্তান তাদের পাক অধিকৃত কাশ্মীরে। এতটাই পাকিস্তান আতঙ্কিত হয়ে পড়েছে। এবং তার পাশাপাশি দেবাশিস তোমাকে বলবো যে উল্টো দিকের যে ছবিটা, আরও একটি তথ্য আসছে যে অন্যদিকে চায়নার তরফে কিছু মিস অ্যাডভেঞ্চার হয়েছিল। তোমাকে বলবো আমাদের ICGS সৌনক, এটা জাপান থেকে যখন ভারতে ফিরছিল, তখন দক্ষিণ চীন সাগরে একদিন আগের ঘটনা, তখন চায়নার 3টি বড় যাকে বলা যে দৈত্যাকার জাহাজ এই ICGS সৌনককে অ্যাটাক করার চেষ্টা করে এবং ফিলিপিন্স দ্বীপপুঞ্জের কাছাকাছি। এবং তখন ICGS সৌনক অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এবং সাহসিকতার সঙ্গে 3টি জাহাজকে বোকা বানিয়ে এবং সেখান থেকে সে বীর দর্পে বেরিয়ে আসে। এরপর যেটা হচ্ছে, যে ছবি আমরা দেখাবো, যে মালাক্কা প্রণালী, যেখান থেকে গোটা চীনের 65 to 70% বিজনেস হয়, চীন দাঁড়িয়ে আছে সারা বিশ্বে মালাক্কা প্রণালীর ওপর। আমরা বলছি, এটা জেনে নিন যে চীনের এন্টার এই চীনা প্রোডাক্ট বা যা কিছু সব কিছু দাঁড়িয়ে আছে মালাক্কা চ্যানেলের ওপরে। সেই মালাক্কা প্রণালীর সামনেই তারপর থেকে একটা মহড়া শুরু হয়েছে। ভারত, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ 9টি দেশ এই মহড়ায় অংশ নিয়েছে, যার নাম লা পেরোস। একদম চীনের যে মালাক্কা প্রণালী, তার সামনে আমরা এই মহড়া চালাচ্ছি। এবং ইন্দোনেশিয়া রাষ্ট্রপতি, তিনি আমাদের এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি, তিনি আসছেন। ইন্দোনেশিয়াতে আমাদের ভারতীয় যে সামরিক ঘাঁটি তৈরি হয়েছে মালাক্কা প্রণালীর পাশেই, আমাদের নেভাল বেস তৈরি হয়েছে। ফলে কোনো রকম বাড়াবাড়ি হলে মালাক্কা প্রণালীটা বন্ধ হবে এবং চীনের তরফও ব্যবসা করা মুশকিল হবে। তাহলে কিন্তু ভাতে মারা পড়তে হবে, যুদ্ধ তখন শিখেতে উঠবে বলে অনেকে মনে করছেন। এবং তার পাশাপাশি আমাদের পূর্বের প্রতিবেশী মোহাম্মদ ইউনূস সাহেবের শখের রাষ্ট্রপ্রধান হওয়ার পরিপ্রেক্ষিতে যে দেশটি কদিন ধরে শিরোনামে আছে, বাংলাদেশ, সেই বাংলাদেশ সম্পর্কে যে তথ্য আসছে, প্রথম কথা, মোহাম্মদ ইউনূস তিনি দেশ ছাড়ার পর বা কার্যত পালিয়ে বাঁচার পর যে নামটি সামনে আসছে, তার উপদেষ্টা মহলের মধ্যে আসিফ মোহাম্মদ সজীব। এই আসিফ মোহাম্মদ সজীব উপদেষ্টা, তিনি গত রাতেই বাংলাদেশ ছেড়েছেন। আমরা বলে দিচ্ছি, মিলিয়ে নিন আপনারা বাংলাদেশের সুধী নাগরিক বৃন্দ। সেটা হলো যে এমিরেটসের যে EK-585
এই বিমানে রাত 1টায় তিনি দেশ ছেড়েছেন। তিনি গেছেন দুবাইতে প্রচুর প্রপার্টি তিনি কিনেছেন এবং যে গোয়েন্দা সূত্রে খবর আসছে এই সজীব সেখানে গিয়ে নির্দিষ্টভাবে আইএস সঙ্গে একটা বৈঠক করবে এবং ডি কোম্পানির সঙ্গে তার একটা গাঠবন্ধন বা কোনো একটা চুক্তি হতে পারে, কথোপকথন হতে পারে পরবর্তী গন্তব্যের জন্য। এবং যেহেতু সজীব নিজে ভালো ইংরেজি বলতে পারেন না, ফলে গোটা মিটিংটাতে কোনো একজন দোভাষী থাকতে পারেন বলে তথ্য আসছে, যিনি বাংলা জানেন অথবা উর্দু বা হিন্দিতে কথা বলবেন। এর পরের নামটাই সার্জিস আলম, যে দেশ ছাড়ার জন্য উন্মুখ হয়ে বসে রয়েছে এবং এই ভুইয়া ওখানে গিয়ে অর্থাৎ সজীব ভুইয়া ওখানে গিয়ে গ্রিন সিগন্যাল দিলেই এই সার্জিস তিনি দেশ ছেড়ে পৌঁছবেন দুবাইতে। একে একে ইউনুসের সমস্ত যারা ঘনিষ্ঠ উপদেষ্টা তারা দেশ ছাড়বেন। এটাই অনিবার্য পরিণতি বাংলাদেশের জন্য। পরিবর্তে মাহফুজ আলমদের মতো হিজবুত তাহরির জঙ্গিরা যারা আছে তারা দেশটাকে চালানোর চেষ্টা করবে, যে কারণে উলফার যে নেতা পরেশ বড়ুয়া, যে চীনের ইউনান প্রদেশে বর্তমানে থাকেন, তিনি ইতিমধ্যেই বাংলাদেশে রয়েছেন। তাকে ঢাকায় দেখা গেছে বলে গোয়েন্দা সূত্রে খবর। এবং পরেশ বড়ুয়ার সঙ্গে উলফার সঙ্গে আইএসআইয়ের একটা মিটিং হয়েছে উত্তর পূর্ব ভারতের, অর্থাৎ ভারতের উত্তর পূর্ব রাজ্য মূলত অরুণাচল প্রদেশ এবং মণিপুরের বিভিন্ন স্লিপিং যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো, সেগুলোকে আবার নতুন করে জাগানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। একসঙ্গে আরেকটা বিষয় বলবো, যে তথ্য আমাদের কাছে আসছে, যে বিষয়টি আমাদের কাছে আসছে, যে এই গোটা ঘটনার সঙ্গে আরও একটি বিষয় জড়িয়ে যাচ্ছে, তা হলো মূলত এই যে ভাবমূর্তিগত বিষয়, অর্থাৎ মোহাম্মদ ইউনুস যখনও তিনি সুইজারল্যান্ডে গিয়ে পৌঁছেছেন এবং সেখানে আমাদের কাছে তথ্য আসছে তিনি একটি বৈঠক করেছেন। সেই বৈঠক কার সঙ্গে হয়েছে? সেই বৈঠক হয়েছে মেটার যিনি গ্লোবাল অ্যাফেয়ার্স হেড রয়েছেন স্যার নিক ক্লেজের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকটি কি? সেই বৈঠকটি হলো মোহাম্মদ ইউনুস বুঝতে পেরেছেন যে তিনি যে পরিকল্পনায় গেছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের হয়ে বাংলাদেশকে লুট করার জন্য, তার হওয়া সম্ভব নয়, কারণ ট্রাম্প ক্ষমতায় চলে এসছেন এবং ভারতও প্রচণ্ড শক্তিশালী। ফলে তিনি মৌলবাদীদের সঙ্গে থাকার ফলে তার যে ভাবমূর্তিগত ক্ষতি হয়েছে, তিনিও অনেকটাই মৌলবাদী মনোভাবাপন্ন মনে করছেন অনেকে। ফলে সেই ভাবমূর্তিটাকে তাকে নতুন করে ঠিকঠাক করতে হবে, ড্যামেজ কন্ট্রোল করতে হবে, যে কারণে মেটার যে গ্লোবাল অ্যাফেয়ার্স হেড স্যার নিকের সঙ্গে তিনি বৈঠক করেন এবং ভারতবর্ষের যে সমস্ত মিডিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের মৌলবাদ নিয়ে সোচ্চার, তাদের নির্দিষ্টভাবে তাদেরকে একটু যাতে শ্যাডো ব্যান করা যায় সেই আবেদন তিনি করেছেন বলে আমরা জানতে পারছি। এবং এই যে সোশ্যাল সাইটে তার ভাবমূর্তিগত উন্নয়ন যাতে হয় সেই আবেদন তিনি করেছেন দেবাশিস। একেবারেই তৈরি হয়ে রয়েছে। একেবারেই সত্যজিৎ, একেবারে পরিস্থিতি তুমি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিলে এবং সেখানে শুধুমাত্র প্রতিবেশী বাংলাদেশ নয়, পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আমরা যদি গত কয়েক মাসের যদি আমি স্ট্র্যাটেজি দেখি তাহলে দেখতে পাবো যে পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটো দেশ কিন্তু বারবার করে পরস্পর কাছাকাছি আসবার চেষ্টা করেছে বিভিন্ন ইকুয়েশনে। যদি আমি অ্যানালিসিস করি, সেটা সেনাবাহিনীর যৌথ ট্রেনিং হোক, সেটা বিশেষ অস্ত্র দিয়ে সাহায্য করা হোক, অথবা বিভিন্ন খাদ্য সামগ্রী বা শস্য সামগ্রী অথবা ট্রান্সপোর্টেশনের দিক থেকে বাংলাদেশকে সাহায্য করা হোক, সেইখানে কিন্তু একটা খুব পরিষ্কারভাবে একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে। কারণ তুমি যেটা বললে গুরুত্বপূর্ণ, যে মৌলবাদীরা আগামী দিনে বাংলাদেশকে ড্রাইভ করতে চলেছে, অর্থাৎ ড্রিভেন পাওয়ার তাদের হাতে থাকবে। সেখানে ইউনুস এবং তার অনুগামীরা কিন্তু অন্য জায়গায় পালিয়ে যাচ্ছেন বা সরে যাচ্ছেন, এরকম একটা ছবি খুব পরিষ্কার হচ্ছে। আর এই মুহূর্তে লেফটেন্যান্ট জেনারেল প্রাক্তন সেনাকর্তা উৎপল ভট্টাচার্য আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে আসছেন আজকে জিরো আওয়ারে। সত্যজিৎ, যদি তোমার অ্যানালিটিক্যাল কোনো প্রশ্ন থাকে বিশেষত উৎপল বাবুর থেকে জানবার জন্য, সেনাবাহিনীর মুভমেন্ট বা ইত্যাদি এই সময় কি হতে পারে? প্রথম যে বিষয়টি আসছে, যে আপনাকে প্রথমেই বলবো যে ইউনুস তো এদেশ ছেড়ে বিদেশে এখন, এবং তার উপদেষ্টারাও একে একে দুবাই যাচ্ছে। গতকালই রাতেই সজীব ভুঁইয়া তিনিও এমিরেটসের ফ্লাইটে বেরিয়ে গেছেন এবং মাহফুজ আলমরা সেখানে নির্দিষ্টভাবে আইএসআইয়ের সঙ্গে বৈঠক করছে এবং তাদের একটা জঙ্গি কার্যকলাপ চলছে। এবং যে তথ্য আমাদের কাছে আসছে, যে ট্রাম্পের তরফে বার্তা গেছে যে তারা যদি শুধরে না যায় সেক্ষেত্রে সেন্ট মার্টিনে আমেরিকা সামরিক ঘাঁটি বানাতে চাইছে, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে পরবর্তী সামরিক ঘাঁটি করতে পারে আমেরিকা, এরকম একটা পরিকল্পনা ট্রাম্পের আছে, সূত্র মারফত আসছে। যে প্রশ্ন উৎপলবাবু আপনার কাছে রাখবো সেটা হলো যে কাশ্মীরের ক্ষেত্রে যে ছবি আমরা পাচ্ছি, সেখানে কোটলিতে জঙ্গিদের অনুপ্রবেশের আগেই ফারুকি আনসারি লস্করি তৈবার কমান্ডার, তাকে নিকেশ করে দেওয়া হয়েছে
এবং তার মানে আননোন গানম্যানের হাতে সে নিকেশ হয়ে গেছে। এবং তার পাশাপাশি আমাদের আইসিজিএস সৌনককে অ্যাটাক করার চেষ্টা করে চীনা জাহাজ, যে পরিপ্রেক্ষিতে লাপেরোস যে মহড়া চলছে মালাক্কা প্রণালীর কাছে, আজকে বোধহয় শেষ দিন। গোটা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? দেখুন, একটা কথা, আপনি তো পুরো ব্যাকগ্রাউন্ড বলে দিলেন। মেন থিং ইজ যেসব নদী ওদের ওখানে আপস্ট্রিম আছে, যেমন আপনি কোটলির কাছে বললেন ওই থাবন অ্যালকানিক কম্পাউন্ড যেটা ওরা লাগিয়েছিল, সেখানে তার নায়ক টায়ক তাদের তো খতমই করে দেওয়া হয়েছে কোটলিতে। ইনফ্যাক্ট আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা জানা উচিত যে দের ইজ নো লাভ লস ফর পাকিস্তান অকুপায়েড কাশ্মীর। যেসব কাশ্মীরিরা থাকে তারা দে আর ট্রিটেড সেকেন্ড ক্লাস সিটিজেন। যদি তাদের কটা লোক মারা টারা গেল তাদের কোনো পরোয়া আসে না। তো সেখান থেকে সেই জলটা আমাদের দিকে যেটা আছে, ওই নদীটাও 3টে নদী আপনারা নিশ্চয়ই জানেন যাদের আপস্ট্রিম ওখানে, তারা ওখানে এইসব বদমাইশি অনেকদিন থেকে করতে থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, ওদের ওই কেমিক্যাল ওয়ারফেয়ারে যে ওরা প্রিপারেশনও করতে পারে, নট টু টক অ্যাবাউট দ্য ইউজেস, এতে ওদের কোনো হস্তাক্ষর নেই আজ পর্যন্ত। ওরা এটা করতে পারে না। একটা প্রশ্ন আপনার কাছে আসবো, একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এই পাকিস্তানিরা সারা বছর বিশ্বের বিভিন্ন জায়গায়, এমনিতে ভিখিরি রাষ্ট্র, সারা বছর তারা গান গেয়ে বেড়ায় যে আমরা কাশ্মীরের জন্য এত ভাবি, কিন্তু ভারতের ডিআরডিওর হাতে প্রমাণ এসছে, গোয়েন্দাদের হাতে প্রমাণ এসছে যে তারা ট্যাবুন নামক রাসায়নিক মিশিয়ে দিয়েছে জলে কাশ্মীরদের হত্যা করার জন্য, এবং 17 জনের মৃত্যু হয়েছে। এই রক্তের যেভাবে বালুচিস্তানে তারা গণহত্যা চালাচ্ছে, সেভাবে কাশ্মীরে তারা গণহত্যা চালাতে চাইছে। ফলে এটা পাকিস্তানের জন্য কতটা বিপজ্জনক, ভারতবর্ষ দ্বারা আমরা যাচ্ছি আন্তর্জাতিক দরবারে, পাকিস্তান যদি এই রাসায়নিক অস্ত্র তৈরি করে সেটা কত বড় নিষেধাজ্ঞা। এই মুহূর্তে ট্রাম্প ক্ষমতায় চলে এসছেন, কত বড় শনি নাচছে পাকিস্তানের কপালে, যদি একটু ব্যাখ্যা করে বলেন। না, এটা শুনুন, প্রথমত তো একটা কথা আমি আপত্তি করবো, ভিখিরি কাণ্ড বলবেন না। Organization of Islamic countries, oil producing and exporting countries, they all been such a tacit manner, they all help Pakistan. এটা জেনে রাখবেন। একেবারে আপনি উৎপলবাবু যেটা বলছেন যে সমস্ত টেররিস্ট যে সমস্ত ইউনিটিসগুলো রয়েছে তারা পাকিস্তানকে ফান্ডিং করছে, অর্থাৎ সেই ক্ষেত্রে পাকিস্তানের ইকোনমি নিয়ে সত্যজিৎ যেটা বলছেন একটা হিডেন ইকোনমিক সাপোর্ট কিন্তু ডেফিনেটলি রয়েছে। অবশ্যই একটা বিরতি নেব উৎপলবাবু, আমি বিরতির পর সত্যজিৎ আমাদের চিফ রিপোর্টার এবং উৎপলবাবু দুজনকে নিয়ে আবারও ফিরে আসবো আজকের জিরো আওয়ারে, কারণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা, বিশেষত পাকিস্তান পার্সপেক্টিভ যদি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে। কারণ যেভাবে তারা বালুচিস্তানের গণহত্যা জেনোসাইডের দিকে যাচ্ছে, এটা কিন্তু পরবর্তীকালের ভয়াবহ ইঙ্গিত যে নদীতে যদি রাসায়নিক পদার্থ মিশিয়ে তারা মানুষকে হত্যা করে, তাহলে সেটা কাশ্মীরের জন্যও কিন্তু একটা বড় থ্রেট একদম পরিষ্কার বলা যেতে পারে। ফিরে আসলাম বিরতির পর জিরো আওয়ারে। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল প্রাক্তন সেনাকর্তা উৎপল ভট্টাচার্য। উৎপলবাবু, আপনাকে যেখানে থামিয়েছিলাম আপনি বলছিলেন, সত্যজিতের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আপনি। আমি যেটা বলছিলাম যে ওরা সব দিক থেকে, ওরা টেররিস্ট অর্গানাইজেশনসকে তো ওদের একটা লাইভ করতেই হবে ফর দ্য প্রক্সি ওয়ার, সেটা ওদের করে রাখতেই হবে। কারণ আপনি এক্ষুনি বিরতি যাবার আগে যেটা বললেন, বালুচিস্তানে ওদের প্রবলেম আছে, ওদের প্রবলেম পাঞ্জাব আর সিন্ধ ছাড়া যতগুলো প্রভিন্স আছে ওদের, প্রত্যেকটা ওদের প্রবলেম আছে। প্রত্যেকটা ওরা শেয়ার দেয়নি 1947 থেকে গত 55 বছর ধরে। তো তার জন্য তো ওদের কিছু একটা খেসারত মেটাতেই হবে। তো সেইটা শুধু বাংলাদেশ নয়, এই স্টেটগুলো দে নেভার গট দ্যাট ডিউ। আচ্ছা, এখন কথা হচ্ছে বাংলাদেশও এর মধ্যে ওদের সাহায্য নিয়ে কোনো রকমে বেঁচে থাকতে চাইছে। যেমনি আপনি বললেন ওদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যে কোথায় গেছে এখনো জানা যায়নি। প্রথমে শুনেছিলাম তো ডাভোস যাবেন, ডাভোস পৌঁছননি উনি, তো উনিও কোথাও পাড়ি দিয়েছেন। আর ওনার এক এক করে উপদেষ্টা তৌফিক, ওখানে আবার ব্যবস্থা হচ্ছে যে বাকিরা যাতে চলে আসতে পারে। এদিকে বিএনপির সঙ্গে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। উৎপলবাবু, যে বিষয়টি আপনার কাছে জানাবো, যে মোহাম্মদ ইউনুস তিনি, উৎপলবাবু যে বিষয়টি আপনাকে জানাবো একটু, এরকম একটা ওখানে
ট্রাই তো হচ্ছে এটা। উৎপলবাবু, যে বিষয়টি আপনাকে জানাবো, জানতে চাইছি যে এই যে মোহাম্মদ ইউনূস তিনি দেশ ছেড়েছেন, অগস্ত যাত্রা বলে অনেকে মনে করছেন, ফিরবেন কিনা আমরা বলতে পারবো না, না ফেরার সম্ভাবনা অত্যন্ত তীব্র। যে বিষয়গুলো এই মুহূর্তে প্রশ্ন আকারে উঠে এসছে, তিনি যদি সরকারি কোনো সফরে যেই থাকেন তাহলে তার সঙ্গে পাকিস্তান ফেরত কতজন গেছেন এই সফরে, সেই তথ্য বাংলাদেশের সরকারি ওয়েবসাইটে নেই। তিনি যে গেছেন এই সফরের খরচ কত, অর্থাৎ বাংলাদেশ সরকারকে কত খরচ করতে হচ্ছে, এটা সরকারি নিয়ম, সেটা বাংলাদেশের ওয়েবসাইটে নেই। এবং একই সঙ্গে এই ইউনূসের যে সফরের উদ্দেশ্য কী, কারণ তিনি সরাসরি ওই সম্মেলনে ইনভাইটেড নন, তিনি একটি অন্যরকম ন্যারেশনের মাধ্যমে সেখানে অনুপ্রবেশের চেষ্টা করেছেন বলে একটা বড় অংশ মনে করছে। তো গোটা বিষয়টা খুব অন্ধকার। তিনি যে কোনো একটা ইস্যুকে সামনে রেখে বাংলাদেশ ছেড়ে ভেঙে পড়তে চাইছেন, বোঝাই যাচ্ছে। তার উপদেষ্টারাও একে একে রাতের অন্ধকারে বাংলাদেশ ছাড়ছেন, যেমন সজীব ভুঁইয়া গত রাতে ছেড়েছেন। এবং একই সঙ্গে যে ছবিটা আসছে, যে গোটা বিষয়টা এমন জায়গায় আসছে তাতে বাংলাদেশের ক্ষেত্রে মাহফুজ আলমরা তারা গোটা রাষ্ট্রটাকে একটা জঙ্গিবাদে পরিণত করতে চেয়েছে এবং তারা ইতিমধ্যে পরেশ বড়ুয়া, উলফানাদের সঙ্গে বসে গোপনে আলোচনা করেছে। এই প্রেক্ষাপটটা কতটা বিপজ্জনক এবং ভারতের তরফে কি পদক্ষেপ হতে পারে? ভারতের পক্ষে তো এখন বিশেষ করে ওরা সাময়িক প্রবলেম করার চেষ্টা করবে। 26শে জানুয়ারি পর্যন্ত ওরা ছোটোখাটো জিনিস এগুলো করার চেষ্টাই করবে, তো আমরা এক্সট্রা সতর্ক হয়ে আমাদের থাকতেই হবে। কিন্তু ব্যাপার হচ্ছে ওরা একটা বিরাট কিছু যে করবে সে নিয়ে আমাদের প্যানিক করার কিছু নেই, আমাদের সতর্ক তো থাকতেই হবে। প্রত্যেক বছর অ্যাজ এ রুটিন ড্রিল, অ্যাজ এ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর 26শে জানুয়ারির আগে একেবারে উৎপল বাবু, আপনি যেরকম বলছেন যে স্ট্যান্ডার্ড অপারেটিং যে প্রসিডিওর অর্থাৎ এসওপি অনুযায়ী 23 তারিখ 26 তারিখ এই সমস্ত দিনগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কিন্তু আমি তো এটা দেখতে পাচ্ছি যে গতবারের তুলনায় এবারকার কিন্তু পরিস্থিতি খানিকটা অন্যরকম, কারণ পূর্ব পশ্চিমের উভয় সংকটের মধ্যে ভারতের মতো এরকম একটি উপমহাদেশ, যেটা উপমহাদেশের অংশ, সেটা রয়েছে এবং যেখানে কিন্তু দাঁড়িয়ে জঙ্গি তৎপর এবং সত্যজিৎ যেরকম ব্যাখ্যা করছিল, এতে চিন্তার অনেক কারণ রয়েছে। আমাদের জিরো আওয়ারের হাতে এখন এই মুহূর্তে সময় নেই, আমরা অবশ্যই এই আন্তঃরাষ্ট্রীয় বিষয়ে আমরা নজর রাখবো। আগামী দিনে জিরো আওয়ারে এক্সপ্লেনেশন এবং অন্যান্য অনুষ্ঠানের আপনারা সিএনএ নজর রাখবেন। আমি অনেক ধন্যবাদ জানাবো, চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন জিরো আওয়ারে। আর সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো অবসরপ্রাপ্ত সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, তিনি আমাদের সঙ্গে ছিলেন। দুজনকে অনেক ধন্যবাদ।